Let's start a new video in this series which talks about dark matter and galaxy rotation. Before we go to the dark matter and galaxy rotation topic, let us consider movement of one planet around our sun. We know that when a planet moves in circular orbits, actually the orbits are elliptical in nature, but for mathematical considerations, for the sake of our mathematical treatments, we call this as a circular orbits. We approximate these orbits as a circular, and we take this centripetal acceleration mv square by r, and this is counterbalanced by the mutual gravitational pull between the sun, which has a mass m, and the planet, which has a mass small m. Distance between sun and that particular planet is r, so it's mv square by r equal to gmm by r square. From this we can easily obtain this relation that v square equal to gm by r. We will use this very soon. Now as we see this relation, as r increases, v square decreases, which means a planet which is far away from sun will have a lower orbital speed, and from this the Kepler's third law generated. We know that t equal to twice pi r by v. This is a very fundamental relation between the time period and the orbital speed. And if we make a square, both sides of the square of both sides of the equation, we get t square equal to 4 pi square r square by v square, and in place of v square we substitute it with this relation. So we have 4 pi square r cube by gm, and 4 pi square by gm, this is a constant, so t square varies as r cube, and this is essentially Kepler's third law. And if we plot this relation, this v square and r relation of the planets around the sun, we'll get this type of graph where we can see that Mercury, this is the nearest planet, Mercury, and it has the highest speed. নতুন ভিডিওতে আমরা ডার্ক ম্যাটার এবং গ্যালাক্সির রোটেশন নিয়ে ডিসকাস করব, তবে তার আগে আমরা দেখে নেব যে গ্রহগুলো নক্ষত্রের চারিদিকে যখন ঘোরে তখন একটা সেন্ট্রিপিটাল বল, অপকেন্দ্র বল তারা এক্সপিরিয়েন্স করে, যার এক্সপ্রেশনটা হচ্ছে mv স্কোয়ার বাই আর। ভি হচ্ছে এই সার্কুলার গতিপথে ঘোরার সময় গ্রহটির যে বেগ সেটা, আর হচ্ছে নক্ষত্র এবং গ্রহের মধ্যবর্তী দূরত্ব। নক্ষত্র অর্থাৎ আমাদের সানের কথা যদি মনে করি, তাহলে আমাদের সূর্যের ভর যদি ক্যাপিটাল এম হয়, গ্রহর ভর যদি স্মল এম হয়, এই সেন্ট্রিপিটাল ফোর্সটা গ্র্যাভিটেশনাল পুল দিয়ে কাউন্টার ব্যালেন্সড হচ্ছে, যার ফলে এই গ্রহটা এই অরবিটের মধ্যে ঘুরতে পারছে। এখন আমরা সবাই জানি যে অরবিটটা অ্যাকচুয়ালি এলিপ্টিক্যাল, কিন্তু আমরা ম্যাথামেটিক্যালি সিম্পলিফাইড ওয়েতে যাতে ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্টগুলো এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা এই অরবিটকে অ্যাপ্রক্সিমেট করি সার্কুলার অরবিট হিসাবে। এই রিলেশন থেকে দেখতে পাচ্ছি যে ভি স্কোয়ার আর এর সাথে এইভাবে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ আর মানে গ্রহের দূরত্ব সূর্য থেকে যত বেড়ে যাচ্ছে তত তার স্পিড কিন্তু স্কোয়ারে কমে যাচ্ছে, মানে অনেকটাই কমে যাচ্ছে। এখান থেকে এই রিলেশনটা থেকেই বেসিক্যালি কেপলারের থার্ড লটা ডিরাইভ করা হয়েছিল। এটা একটা খুব ফান্ডামেন্টাল রিলেশন, যে অরবিটাল স্পিড যদি ভি হয় এবং টাইম পিরিয়ডটা যদি ক্যাপিটাল টি হয়, তাহলে টি ইকুয়াল টু 2 পাই আর বাই ভি। কারণ আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, একটা সার্কুলার অরবিটে যদি ঘুরতে থাকে তাহলে এক পরিধি আর ব্যাসার্ধ সম্পন্ন একটা বৃত্তাকার কক্ষপথের যে পরিধি সেটা হচ্ছে 2 পাই আর, অর্থাৎ টি সময়ে ভি গতিবেগে গ্রহটি যতটা দূরত্ব ট্রাভেল করেছে সেটা হচ্ছে 2 পাই আর,
এবং আমরা জানি S ইকুয়াল টু VT, অর্থাৎ S মানে হচ্ছে কতটা দূরত্ব ট্রাভেল করেছে সেটা 2πr, সেটা ইকুয়াল টু VT, তাহলে T ইকুয়াল টু 2πr/v। এটাকে যদি এবার আমরা স্কোয়ার করি তাহলে T স্কোয়ার ইকুয়াল টু 2π হোল স্কোয়ার r²/v²। এটাকে ক্যালকুলেট করলে 4π² r²/gm, আর এখানে আরেকটা r আছে, অতএব 4π² এটাকে আমি একটা কনস্ট্যান্ট হিসাবে লিখলাম, একটাই কনস্ট্যান্ট লিখলাম c, আর এটা হলো r³, অর্থাৎ টি স্কোয়ারের সাথে r³ এই ডিপেন্ডেন্সটা আছে। এটা কেপলারস থার্ড ল এসেন্সিয়ালি, এটা আমরা জানি। তাহলে আমরা এই রিলেশনটাকে যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে সেটা দেখতে এরকম হয়, গ্রহ যত কাছাকাছি হবে নক্ষত্রের তত তার স্পিডটা বেশি হবে। এবার আমরা এই রিলেশনটাকে একবার ইউজ করবো একটা থট এক্সপেরিমেন্ট করার জন্য। Let us do a thought experiment. Suppose a planet is orbiting inside a star, not outside. And let us assume that this is the path along which the planet orbits inside the star. Let me remind you once more that this is a thought experiment. For this kind of rotation, this formula still holds. But this M will change, because this M is actually describes all the masses enclosed by this orbit. And as we go inside the star, this M decreases. This M is not the same when the planet is orbiting outside the star, because then the planet can face all the mass of the star. But here inside, this much mass we need to exclude. The amount of mass outside this orbit must be excluded. So this M changes, it is decreased. And if we draw this plot again, then what will happen? We can see that this velocity will again decrease. So as the center of this star is approached by the planet, the speed, orbiting speed, decreases. And at the center, at the very center of the star, the speed, orbital speed becomes 0. So as soon as we get inside the star, that is our sun or maybe any other star, the orbital speed decreases. Let's talk about galaxy rotation. Galaxies are all moving, they are actually orbiting the center of the galaxy in for the most of the galaxies there is a black hole at the center of each galaxy. So suppose all the stars they are moving. So if the star is far away from the center, we expect this type of graph. But observation tells that after a certain distance from the center, velocity, orbital speed becomes independent of the distance of the star from the center of the galaxy. We expect this curve theoretically. This is our theoretical expectation. But what we observe is the curve deviates here and the speed, orbital speed, becomes independent of distance from the center of the galaxy. And if V has to be constant, if V is to be constant, then this V square must be constant
which means gm by r has to be constant. Now if gm by r is constant, g is a constant itself, r is changing, then this m by r ratio must be constant. Now what is m? This m is the mass contained within the orbit of any given star. And as the distance from the center of the galaxy increases, we expect that as the mass increases, then the ratio remains constant, but this explanation will not do. এবার আমরা একটা থট এক্সপেরিমেন্ট করব। এমন একটা পরীক্ষা যেটা সত্যিকার করা সম্ভব না, মনে মনে পরীক্ষাটা করব, করে তার রেজাল্টটা দেখব। পরীক্ষাটা হচ্ছে এরকম, মনে করি একটা গ্রহ স্টারের বাইরে থেকে তাকে প্রদক্ষিণ করছে না, তার স্টারের ভেতরে, স্টারের মাসের ভেতরে ঢুকে তাকে এখান থেকে প্রদক্ষিণ করছে। এই ডট ডট দেওয়া লাইনটা হচ্ছে প্রদক্ষিণ কক্ষপথ। এবার যেহেতু অরবিটাল স্পিড নিয়ে ঘুরছে, মানে তার একটা বৃত্তপথে যেহেতু আবর্তন হচ্ছে গ্রহটির, এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু ভ্যালিড, কিন্তু এই সমীকরণে এম এর যে মানটা, সেটা কিন্তু আগের এম এর ভ্যালুটা আর এই এম এর ভ্যালুটা একই নয়। কেন এক নয়? তার কারণ এখানে যে এমটা আছে, সেই এমটা বাস্তবে আমাদের বলে যে এই যে প্রদক্ষিণ কক্ষপথ, এই প্রদক্ষিণ কক্ষপথের মধ্যে কতটা মাস এনক্লোজড হয়ে আছে। ন্যাচারালি কক্ষপথটা যখন গ্রহের ভেতরে আছে, নক্ষত্রের ভেতরে আছে, তখন নক্ষত্রের পুরো মাসটা নেওয়ার কোনো মানেই হয় না। কক্ষপথের বাইরে নক্ষত্রের যে মাসটা আছে, সেইটা কিন্তু আমাকে ক্যালকুলেশনের বাইরে রাখতে হবে। অর্থাৎ মাস আগে এতখানি ছিল, কারণ গ্রহটা এখান থেকে বাইরে থেকে এইভাবে অরবিট করছিল, এখন কিন্তু মাসটা কমে গেল। এবার আমি এই থট এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে যদি প্লট করি, ভি এর সাথে আর এর রেজাল্টটাকে যদি প্লট করি, সেক্ষেত্রে দেখা যাবে, আমাদের হয়তো মনে হতে পারে যে যেহেতু নক্ষত্রের সেন্টারের কাছাকাছি চলে গেছে গ্রহটা, তাই তার স্পিড আরো বর্ধিত হবে, আরো বেড়ে যাবে। অর্থাৎ এই গ্রাফটা, আগে এই যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা, এটা হয়তো আরো ওপর দিকে এভাবে শুট করবে, কিন্তু তা নয়। দেখা যাচ্ছে যে এই গ্রাফটা এইভাবে আস্তে আস্তে জিরোর দিকে ধাবিত হয়। মানে একদম সেন্টারে যদি যাই নক্ষত্রের, সেক্ষেত্রে কিন্তু মানে গ্রহের যে অরবিটাল স্পিড, যে প্রদক্ষিণ যে গতিবেগ, সেটা কিন্তু ইনফাইনাইট হওয়ার বদলে জিরো হয়ে যায়। যত নক্ষত্রের ভেতর দিকে আমরা প্রবেশ করব, তত সেই গ্রহের প্রদক্ষিণ গতিবেগ কমতে থাকবে। এবার আমরা গ্যালাক্সির কথায় আসি। গ্যালাক্সির ব্যাপারটা এরকম, গ্যালাক্সির একটা সেন্টার থাকে। ন্যাচারালি এটা আমরা সবাই জানি যে গ্যালাক্সির সেন্টারে মোটামুটিভাবে একটা ব্ল্যাক হোলের অস্তিত্ব পাওয়া যায়। এখন এই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে সমস্ত স্টার, প্ল্যানেটস এগুলো মুভ করে, পুরো স্টার ফ্যামিলি মুভ করে আর কি। তো এইগুলো তো সব স্টার, যেগুলো এই সেন্টারটাকে, এই কেন্দ্রবিন্দুর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এই ক্ষেত্রে আমার মনে হতে পারে যে এটা হয়তো একটা অরবিটাল রোটেশন, এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রেও আমার ভি স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই আর, এই রিলেশনটা ভ্যালিড, এই প্লটটা ভ্যালিড, প্লটটাও এরকম হবে, এটা মনে হতেই পারে, এটা আমাদের এক্সপেক্টেড। কিন্তু দেখা যাচ্ছে এই গতিবেগের যে মান, সেটা গ্যালাক্সির সেন্টার থেকে দূরত্বের সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট মান অবধি বর্ধিত হয়। তারপরে কিন্তু স্টারের গতিবেগ গ্যালাক্সির সেন্টার থেকে দূরত্বের ওপরে আর নির্ভর করে না। এরকম আর অ্যাক্সিসের সাথে এই ভি ফ্ল্যাট হয়ে যায়। অর্থাৎ আর যতই চেঞ্জ হচ্ছে না কেন, তাতে ভি এর কিছু আসতে যাচ্ছে না, ভি এর স্পিড সমান থাকছে। অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বের পর, মনে করি এই দূরত্বটা, এটা স্কেল করার জন্য নয়, জাস্ট বোঝাবার জন্য, মনে করি এই দূরত্বটা, এই দূরত্বে যে যদি স্টারটা থাকে, তাহলে তার যে গতিবেগ হবে, এইখানে যদি সে থাকে একদম গ্যালাক্সির বাইরের দিকে, তার গতিবেগ একই হবে, কারণ এই লাল গ্রাফটার জন্য।
তো ভি যদি কনস্ট্যান্ট থেকে যায়, ভি এই ফ্ল্যাট লাইন মানে হচ্ছে ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না, ভিটা ধ্রুবক, আর এর সাথে ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না আর এর এই মানের পরে। এবার ভি স্কোয়ারটা যদি কনস্ট্যান্ট থাকে, ভি যদি কনস্ট্যান্ট থাকে অবশ্যই ভি স্কোয়ারও কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভি স্কোয়ার যদি কনস্ট্যান্ট থাকে, ভি স্কোয়ার মানে আবার জি এম বাই আর, এটাকেও কনস্ট্যান্ট থাকতে হবে। জি তো কনস্ট্যান্ট, এম বাই আর এই রেশিওটাকে তাহলে কনস্ট্যান্ট থাকতে হবে। তো এটা বলার জন্য মনে হতে পারে আমাদের যে হ্যাঁ এম বাই আর তো কনস্ট্যান্ট থাকতেই পারে, কারণ যত এখানে আর ডিস্টেন্সটা ইনক্রিজ করছে, মানে কেন্দ্র থেকে যত স্টারটা বাইরের দিকে আসছে, তত তার প্রদক্ষিণ কক্ষপথের ভেতরে অনেক বেশি সংখ্যক স্টার ঢুকে যাচ্ছে। তার ফলে কক্ষপথের মধ্যে এনক্লোজড যে মাস সেটা আরও বেড়ে যাচ্ছে। কাজেই আমার মনে হতে পারে যে সেক্ষেত্রে এম বাই আর এই রেশিওটা দুজনেই পরিবর্তিত হচ্ছে, মানে এমও পরিবর্তিত হচ্ছে আরও পরিবর্তিত হচ্ছে, সেইভাবে এম বাই আর এই রেশিওটা কনস্ট্যান্ট থাকছে। কিন্তু এই এক্সপ্লেনেশনটা এইভাবে দিলে হবে না। Why this explanation is not enough? Because if we reach at the end of the galaxy, we probably think that the mass contained within that orbit must be increasing. But it is observed that as we move far out at the edge of the galaxies, the mass contained within the orbit of a given star near the edge of the galaxy barely changes at all. We expected that mass should increase in proportion to R in order to make this m by r constant, because it's a kind of y equal to mx. So these two things must increase in proportion to each other to make their ratio constant. But what is observed is mass is not increasing in proportion to the distance of the star from the center of the galaxy. Here comes a very, very serious problem. Because as velocity remains constant and as the distance is increasing from the center and mass is also not increasing, so the problem is that if mass does not increase, then the gravitational pull decreases. And as the velocity does not decrease, so the star must fly off to the outer space. But it is not flying off, it is still there. So the conclusion is the mass is not what we observe. প্রবলেম যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমরা এক্সপেক্ট করছিলাম যে এম ইনক্রিজ করবে আর আর ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে যাতে এই এম বাই আর এই রেশিওটা কনস্ট্যান্ট থাকে, কারণ আমরা জানি এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। কাজে এই দুটো ভেরিয়েবল যদি একে অপরের সমানুপাতে না বাড়তে থাকে তাহলে এদের রেশিও কখনোই কনস্ট্যান্ট হবে না, কিন্তু সেটা তো দেখা যাচ্ছে না। অবজারভেশন বলছে যে যদি গ্যালাক্সির একদম এজে একদম ধারে পৌঁছে যাওয়া যায় তাহলে এখানে যে স্টারগুলো আছে তাদের যে অরবিট বা কক্ষপথ আছে, থিওরিটিক্যালি এক্সপেক্ট করা হচ্ছে যে সেই কক্ষপথের ভেতরে এনক্লোজড যে কন্টেন্ট আছে সেটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু অবজারভেশন বলছে যে তাদের কক্ষপথের ভেতরে যে মাস সেটা চেঞ্জ করেই না, কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ আমরা এখানে এক্সপেক্ট করছিলাম যে আর এর সঙ্গে সঙ্গে সমানুপাতিকভাবে, মানে আনুপাতিক হারে এমটা বৃদ্ধি পাবে, কিন্তু দেখা গেল এটা হচ্ছে না। আর এর সঙ্গে সঙ্গে মাস এনক্লোজড বাই দ্য অরবিট অফ দ্য স্টার, এই তারা তার কক্ষপথ দ্বারা যতটা ভরকে আবদ্ধ করছে সেই ভরের পরিমাণ আর এর সঙ্গে চেঞ্জ করছে না, একই থাকছে। এখানে একটা সিরিয়াস প্রবলেম আছে। ভর যদি ইনক্রিজ না করে তাহলে গ্র্যাভিটেশনাল পুল, মাধ্যাকর্ষণের জন্য যে আকর্ষণ বল সেটা তো কমে যাবে, কারণ স্পিড তো কমছে না, স্পিড তো কনস্ট্যান্ট থাকছে। স্পিড যদি স্লো হয়ে যেত তাহলে সেন্ট্রিপিটাল যে ভেলোসিটি সেটা কমে যেত, কিন্তু স্পিড একই থাকছে, মাস
একদমই ইনক্রিজ করছে না, কাজেই সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল পুল অনেক কমে যাবে, অর্থাৎ স্টারের এই গ্যালাক্সির মধ্যে থেকে ইউনিভার্সের অন্য কোথাও টিয়ার আউট করে বেরিয়ে যাওয়ার কথা। এখান থেকে কনক্লুশন নিলেন বিজ্ঞানীরা যে মাসটা অবজার্ভ করা হচ্ছে গ্যালাক্সির সেটাই সব নয়। So the observed mass is certainly lesser than the actual mass of the galaxy. Now, how to find out the actual mass of galaxy? There are so many ways. One is gravitational lensing, which is a prescription given by general theory of relativity. It says that if there is a massive object, it could be anything, a galaxy, a massive star, anything. When light photon passes this massive object, it gets diverted of its original path. Let's take amount of diversion as theta. Now there are two ways to solve this problem. One way is the Newtonian mechanical solution. Here it goes. Suppose the light is traveling in this direction in the vicinity of the star. It faces the maximum gravitational perturbation by this massive object. Now it gets deviated with an amount theta. As there is a change in speed, so there has to be some acceleration accompanied by it. And let us take that the change in speed is delta v. From Newtonian mechanics, we know that force equal to mass into acceleration. Again, this is equal to gmm by r square, gravitational attraction. So this a can be written as gm by r square. So this is the acceleration. Now if acceleration is a, then change in speed is a into delta t. Delta t is the time interval rather. In this interval, velocity changes by an amount del v. How to find this del t? So when the star is very near, when this light photon is very near the massive object, it faces the maximum gravitational attraction in this region, that is within the diameter of this galaxy or the massive object. So with the speed c, it takes del t equal to 2r by c amount of time to cross this path. And if we put del t here, we get the expression del v, which is equal to del v equal to 2 gm by rc. Now let's take the vector diagram. Now if we look into this diagram, I am redrawing the diagram here. So this is c, this is del v. Now tan theta is equal to this much, this del v by c. So this theta is very small, because if we make the ratio of del v and c, we can easily see that it turns out to be twice mg by rc square. G is extremely small quantity and c square is 10 to the power 16. So this G by c square ratio is very tiny quantity, which in turn makes this tan theta very small. So we can approximate tan theta as theta if theta is very small. So this amount of deviation, though it's quite low, is equal to twice mg by rc square. Now this is the prescription of Newtonian mechanics.
And surprisingly, general theory of relativity says that this theta is just twice of this. So theta is equal to 4 mg by r c square. And the mass, observed mass, the mass of the galaxy rather, entire galaxy, turns out to be very, very large by using this formula. So what we obtained by using this gravitational lensing calculations, the obtained mass of the galaxy is much higher than the observed mass, which is obtained by the observed galaxies and adding up their masses. ইউনিভার্সের বা একটা পার্টিকুলার গ্যালাক্সির কথা যদি ভাবি, তাহলে যে পরিমাণ ভর পর্যবেক্ষণ করা যাচ্ছে তার পরিমাণটা কিন্তু গ্যালাক্সির অ্যাকচুয়াল যে ভর তার থেকে অনেক কম হচ্ছে। এটা একটা সিরিয়াস প্রবলেম, এটা একটা ডিসক্রিপেন্সি। এবার গ্যালাক্সির যে মাস সেটা কত সেটা ক্যালকুলেট করার অনেকগুলো উপায় আছে। একটা খুব ভালো উপায় হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্সিং ইউজ করা। গ্র্যাভিটেশনাল লেন্সিং কি আমি বলছি, গ্র্যাভিটেশনাল লেন্সিংটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটা প্রেসক্রিপশন। মনে করি এখানে একটা ম্যাসিভ অবজেক্ট আছে, এটা একটা স্টার হতে পারে, বড় স্টার হতে পারে, যে কোনো ম্যাসিভ মহাজাগতিক কোনো অবজেক্ট হতে পারে, একটা গ্যালাক্সি হতে পারে। এর খুব কাছ দিয়ে কান ঘেঁষে যদি একটা ফোটন বেরিয়ে যায়, তাহলে সেই ফোটনটার একটা ডেভিয়েশন হবে, অর্থাৎ নিজের অরিজিনাল পাথ থেকে সে একটু সরে আসবে, এবং মনে করি সরে আসার অ্যামাউন্টটা হচ্ছে থিটা। এই প্রবলেমটা দুভাবে সলভ করা যায়, নিউটনিয়ান মেকানিক্স দিয়ে সলভ করা যায়, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে সলভ করা যায়। প্রথমে নিউটনিয়ান মেকানিক্সের সলিউশনটা দেখব। মনে করি এটা হচ্ছে ম্যাসিভ অবজেক্ট যার রেডিয়াস আর। ফোটন যখন এর খুব কাছ দিয়ে যাচ্ছে, মানে এর একদম পরিধির খুব কাছে আছে, তখন সব থেকে বেশি গ্র্যাভিটেশনাল এফেক্ট এর দ্বারা যেটা তৈরি হচ্ছে সেটা ও ফিল করবে ফোটনটা। যাই হোক, যেহেতু ওর পাথের একটা ডিফ্লেকশন ঘটলো, একটা ওর গতিবেগে যেহেতু একটা পরিবর্তন হলো, মনে করি পরিবর্তনটাকে আমি ডেল্টা ভি। এবার যেহেতু গতিবেগের পরিবর্তন হয়েছে সেহেতু নিশ্চয়ই ত্বরণ রয়েছে, কারণ গতিবেগের পরিবর্তন হচ্ছে মানে ত্বরণ রয়েছে, ত্বরণ তার সাথে অ্যাকম্পানিড থাকবেই। এবার নিউটনিয়ান মেকানিক্স অনুসারে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। আবার এইটাকে ব্যালেন্স করছে মহাকর্ষীয় বল জিএমএম বাই আর স্কোয়ার। এখান থেকে ত্বরণের মানটা পাচ্ছি। ত্বরণ আর সময়ের অবকাশকে যদি গুণ করি তাহলে আমি গতিবেগ পাবো। এই গতিবেগের মধ্যে ত্বরণের মানটা জানি, ডেল্টা টি অর্থাৎ সময়ের অবকাশের মানটা জানি না, সেটা ক্যালকুলেট করতে হবে। সময়ের অবকাশ মানে হচ্ছে কোন এই ডেল্টা টি সময়ে গতিবেগের পরিবর্তন হয়ে হচ্ছে ডেল্টা ভি পরিমাণ। এবার এই স্টারটার একদম কাছ দিয়ে যখন যাবে, মানে এই বিন্দু থেকে ওই বিন্দুতে, মানে স্টারের এই মাথা থেকে ওই মাথায় যতক্ষণ ধরে ফোটনটা ট্রাভেল করবে ততক্ষণই কিন্তু এই স্টার বা এই গ্যালাক্সি বা যে কোনো ভারী বস্তু ফলে যে গ্র্যাভিটির এফেক্ট তৈরি হচ্ছে ফোটনটার, সেই এফেক্ট কিন্তু এই মাথা থেকে এই মাথা অবধি, অর্থাৎ এই ম্যাসিভ অবজেক্টের ডায়ামিটারটুকু বরাবর, ব্যাস বরাবর যতক্ষণ ধরে ফোটনটি ট্রাভেল করবে ততক্ষণ কিন্তু এর গ্র্যাভিটেশনাল পুল ফোটনের ওপর সবচেয়ে বেশি থাকবে। মনে করি ফোটন সি গতিবেগ নিয়ে যাচ্ছে এবং এই 2r পরিমাণ দূরত্ব অতিক্রম করতে ওর সময় লাগছে ডেলটি। তাহলে ডেলটি ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই সময় 2r বাই সি। তাহলে ডেল ভি হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। ডেলটির জায়গায় 2r বাই সিটা যদি পুট করি তাহলে ডেল ভি হলো 2gm বাই আর সি। এবার
এই যে ছবিটা আমি ড্র করেছি সেখান থেকে ভেক্টর ডায়াগ্রামটা আলাদা করে ড্র করে নিলাম। এটা হচ্ছে ডেল ভি, এটা হচ্ছে সি, এটা থিটা, ট্যান থিটা মানে হচ্ছে ডেল ভি বাই সি। এখন ডেল ভি 2gm বাই আর সি, আর তলায় আরেকটা সি আছে অর্থাৎ সি স্কোয়ার। জি এর ভ্যালু খুব কম, খুবই কম, সি এর রেসপেক্টে তো আরও কম, কারণ সি স্কোয়ার আছে এখানে, অর্থাৎ জি বাই সি স্কোয়ার। এই রেশিওটা এতটাই ছোট যে ট্যান থিটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে থিটা লিখতে পারি, কারণ আমরা জানি থিটা যখন খুব খুব ছোট হয় তখন ট্যান থিটা অ্যাপ্রক্সিমেট করে থিটা লেখা যায়, সাইন থিটাকেও অ্যাপ্রক্সিমেট করে থিটা লেখা যায়। এইটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের প্রেসক্রিপশন, এই ডেভিয়েশনটা। আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটির প্রেসক্রিপশন হচ্ছে এই যে থিটাটা তার ভ্যালু জাস্ট নিউটনিয়ান মেকানিক্সের প্রেসক্রিপশনের ডাবল, অর্থাৎ ডেভিয়েশনটা হচ্ছে 4mg বাই আরসি। এখন এটাকে অবজার্ভ করা যায়। তো এই ডেটা থেকে আমরা সবই জানি এখানে ভ্যালুগুলো, এমটা ক্যালকুলেট করতে পারি, এবং দেখা যাচ্ছে যে জেনারেল রিলেটিভিটি থেকে এম এর যে ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে সেটা যদি যে কটা গ্যালাক্সি দেখা যাচ্ছে তাদের সবার ভরগুলোকে যদি যোগ করা হয় তাহলে যে মোট ভরের পরিমাণ বেরোবে তার থেকে এইভাবে ক্যালকুলেট করা ভরের পরিমাণ অনেক বেশি হচ্ছে। From this formula prescribed by general theory of relativity or gravitational lensing, the deviation theta, which is equal to 4mg by rc square, we can easily calculate the mass of the galaxy. Theta can be measured. 4 is a constant, g is a constant. R is the radius of the object. It could be a galaxy, it could be a massive star. That is also known. C is speed of light in vacuum. So all these quantities are known except the mass. So from this formula, the mass calculated is much greater than all the masses of the observed objects inside a galaxy. And that is the extra matter that we are not able to see. And probably all the matters are distributed in the galaxy as a halo. They are not concentrated at the center, because otherwise, as we move sideways and as the distance increases, the velocity must decrease, but the velocity remains constant, which means that the matter is distributed all over. That matter is not observable, hence that is called dark matter. এখান থেকেই ডার্ক ম্যাটারের ধারণাটা পাওয়া যায়। এক্সেস যে মাস বা ভরের অস্তিত্ব দেখা যাচ্ছে থিওরিটিক্যালি, এবং অবজারভেশন অনুযায়ী স্পিড বা ভেলোসিটির যে গ্রাফটা আছে সেটা থেকে এটা কনক্লুড করা হচ্ছে যে এক্সট্রা যে মাস আছে সেটা সেন্টারে কনসেন্ট্রেটেড নয়, কারণ যদি সেন্টারে কনসেন্ট্রেটেড থাকতো তাহলে বাইরের দিকে মাস অনেকটা কমে যেত। তাহলে বাইরের দিকে মাস যদি কমে যেত, আবার স্পিড মানে হচ্ছে মাস বাই রেডিয়াস, তো রেডিয়াস বেড়ে যাচ্ছে যত বাইরের দিকে যাচ্ছি, মাসও যদি কমতে থাকে, কারণ সমস্ত মাস যদি সেন্টারে থাকে বাইরের দিকে মাস কমে যাবে। তাহলে মাস যদি কমতে থাকে এই রেশিওটা তাহলে কমে যাওয়ার কথা, কিন্তু ভি তো কমছে না, ভি তো কনস্ট্যান্ট থাকছে। তাই বলা হচ্ছে যে এই যে ভরটা আছে সেটা পুরো গ্যালাক্সির মধ্যে ইউনিফর্মলি বিস্তৃত হয়ে আছে, এবং সেটা একটা হেলোর মতো বিস্তৃত হয়ে আছে, এবং এটাকে দেখা যায় না বলে এটার নাম ডার্ক ম্যাটার।